সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাতভর রাজধানী জুড়ে ডাকাত আতঙ্ক, ২৯ জনকে আটক। দিস ভায়োলেন্স মাস্ট স্টপ, রাষ্ট্রপতিকে যা বললেন পার্থ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে, মন্তব্য সোহেল তাজের। ময়মনসিংহে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হামলায় যুবদলের ২ কর্মী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাতভর রাজধানী জুড়ে ডাকাত আতঙ্ক, ২৯ জনকে আটক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে দেশে শুরু হয়েছে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতি। হামলা হতে পারে এ ভয়ে পুলিশ সদস্যরা থানায় তালা মেরে পালিয়ে থাকায় দুর্বৃত্ত এবং ডাকাতরা যে যার মতো বাসা, বাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, সাথে লুটপাট করে নিয়ে যাচ্ছে সবকিছু। রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। বুধবার রাত ১২টার পর থেকে রাত ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। রাতভর খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বছিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আকরা, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮ থেকে ৯, ১০ থেকে ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় ২৯ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন ১৭ জন। আটক হওয়া কয়েকজন ডাকাত এলাকাবাসীর মারধরের সময় জানিয়েছেন, নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং সেই সাথে বিভিন্ন এলাকা থেকে ৩০০ যুবক সংগ্রহ করে এ কাজে লাগাচ্ছে নাহিদ। নাহিদও একজন ছিনতাইকারী এবং সন্ত্রাসী। এছাড়াও আওয়ামী লীগের নেতারা তাদের এ কাজে নামিয়েছেন বলে জানায় তারা। আটকদের মধ্যে বছিলা এলাকা থেকে ৪ জন এবং মিরপুর থেকে ১৭ জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। তবে ডাকাতদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, কিন্তু তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মোহাম্মদপুর এলাকায় ৫ জনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজনকে আটক করেছে এলাকাবাসী। দিস ভায়োলেন্স মাস্ট স্টপ, রাষ্ট্রপতিকে পার্থ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির নেতারা। বুধবার রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সৌদ বঙ্গভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে পার্থ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। আমি কারাগারে থাকায় আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ডক্টর ইউনূস। তিনি বলেন, আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না, পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। আন্দালিব রহমান পার্থ আরো বলেন, ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে, তারা প্রকৃত ব্যবসায়ী নাকি তারা আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ? সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে, না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির। সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। অলি আহমদ বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি। এভাবে চলতে থাকে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে, মন্তব্য সোহেল তাজের। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
এতে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি জানিয়েছেন। বিরাজমান অরাজক পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে নিজে একাত্মতা ঘোষণা করেছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্রদের যেন আর গুলি করা না হয় সেই আহ্বান আমারও ছিল। অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, এখনো অনেক চিকিৎসাধীন। কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত। এই হত্যাযজ্ঞ আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতা রাজপথে নেমেছিল? ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগের কথা উল্লেখ করে সোহেল তাজ প্রশ্ন করেন, বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও তার ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করেছে, তার নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু সবাইকে কেন প্রতিহিংসার মুখোমুখি করছি? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়, এটা আমাদের মনে রাখতে হবে। ময়মনসিংহে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হামলায় যুবদলের ২ কর্মী নিহত। ময়মনসিংহের গফরগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে পৃথক ঘটনায় যুবদলের ২ কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫ জন। গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে হত্যাকাণ্ডের এসব ঘটনা ঘটে। তবে ময়না তদন্ত ছাড়াই ২টি মরদেহ দাফন করা হয়েছে। পুলিশ কর্মবিরতিতে থাকায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ডিবিতে টর্চার সেল, সেনাবাহিনীর অভিযানে মিলল ১৩ লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বিকেল থেকে ছড়িয়ে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটক অনেকেই থাকতে পারেন। এমন তথ্যে অনেক স্বজন ডিবি কার্যালয়ের গেটে ভিড় জমান। পরে সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা। কার্যালয়ের ডিবি প্রধানের ভবনের নিচতলায় দেখা যায় মানুষদের ধরে এনে আটকে রাখার কয়েকটি কক্ষ। সেখানে গিয়ে ঘোষণা দেওয়া হয়, কেউ যদি আটকা থাকেন তবে সাড়া দেন। সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে। তবে সেখানে কেউ সাড়া দেয়নি, অর্থাৎ সবগুলো কক্ষ ছিল ফাঁকা। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি সাংবাদিকদের জানায়, তাকে একসময় ডিবি ধরে এনে এই কক্ষে আটকে রাখে, উলঙ্গ করে নির্যাতন করে মেয়েদের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। পরে ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় ১৩ লাখ নগদ টাকা। স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বান্ডিলে ৮ লাখ, একটি বান্ডিলে ৩ লাখ এবং আরেকটি বান্ডিলে ২ লাখ টাকা পাওয়া যায়। ডিবির মতিঝিল বিভাগের এসআই সুজা নামের একজন আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের জানান এই টাকা তার, তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার ডিবি কার্যালয়ে যান। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বেরোতে পারেননি। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে। বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভিসা সেন্টার বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। চাঁদাবাজকে ছাড়াতে এসে আটক যুবদল নেতা। পুরান ঢাকার লালকুঠি ঘাট সংলগ্ন চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই চাঁদাবাজকে ছাড়াতে আসা হাসান নামের এক যুবদল নেতাকেও আটক করেন তারা। বুধবার সন্ধ্যা ৬টায় দুজনকেই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বিকেল ৫:৩০টায় লালকুঠি ঘাটে চাঁদাবাজরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা ৭ জন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের উপর হামলা করে। খবর পেয়ে জবি শিক্ষার্থীরা সদরঘাটে গিয়ে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সদরঘাটে শরবত বিক্রি করা ২ ভাই একজন চাঁদাবাজের খোঁজ দেন। পরে তাকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। তাকে ছাড়াতে আসেন হাসান নামের এক ব্যক্তি। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন, কয়েকজন শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছিলাম। চাঁদাবাজি দেখে আমরা প্রতিবাদ করি। পরে আমাদের তারা ঘিরে ধরে। পরে দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভাইদের ঘটনাটি বলি। তারা সদরঘাট গিয়ে একজন চাঁদাবাজকে ধরে নিয়ে আসেন। ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে।
নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। আজ বুধবার সন্ধ্যা 6:45টার দিকে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনা প্রধান একথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য। বিদেশে অবস্থানরত মোহাম্মদ ইউনূস আজ বেলা 2টার দিকে দেশে আসবেন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তাকে সর্বতোভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। বিকেলে খুব টাইট হয়ে যেতে পারে, যেহেতু উনি 2:10 দিকে আসবেন। আমরা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি সেখানে থাকবে। সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 15 জনের মতো থাকতে পারেন, তবে এর সঙ্গে 2-1 জন যোগ বিয়োগ হতে পারেন। দেশের নিরাপত্তার দায়িত্বে সেনাপ্রধান ছাড়া আর কেউ নেওয়ার ছিল না এবং তাই সেই দায়িত্ব নিয়েছেন বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও জানান সেনাপ্রধান।